বিসমিল্লাহির রহমানির রহিম। ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টের আজকের পর্বে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে লেস প্রদান করা, অর্থাৎ পিপিআর 2025-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রধান বিষয়টি হচ্ছে এনএলএস করা এবং এসএলটির মাধ্যমে দরপত্র মূল্যায়ন করা। তো এএসএলটি পৃথিবীর বিভিন্ন দেশ কর্তৃক স্বীকৃত উত্তম একটি পদ্ধতি এবং এসএলটি বাস্তবায়নের ফলে ইজিপি টেন্ডারিং প্রক্রিয়াতে প্রতিযোগিতা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। তো এই এসএলটিতে যেহেতু এটা লেসের পিপিআর 2008-এর মতো হচ্ছে ±10% লেসের কোনো বাইন্ডিংস নাই, এর জন্যই হচ্ছে এটার এনিলেস করতে গিয়ে অনেকেই কিছু মানে অসাধু উদ্দেশ্য সফল করার জন্য দেখা যায় যে অধিকাংশ সময়ই দরপত্রে 50%, 40%, 60%, এমনকি একটা টেন্ডারে 92% পর্যন্ত লেস দেখতে পাওয়া গিয়েছে, যেটা আসলে সম্পূর্ণটাই করা হয় হচ্ছে ওই দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য। তো এই মূল্যায়ন প্রভাবিত রোধ করার জন্যই পিপিআর 2008-এর তফসিল 18-তে উল্লেখ আছে যে মানে এই যে আমাদের যেটা এসএলটির ওয়েটেড অ্যাভারেজ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা, এই ফর্মুলাগুলোতে কোনো প্রকার অযাচিত প্রভাব এড়াইবার জন্য দাপ্তরিক প্রাকলিত মূল্য অপেক্ষা 10%-এর অধিক কোনো দর প্রস্তাব বিবেচনা করা যাইবে না এবং উক্তরূপ দরপত্র সমূহ অগ্রহণযোগ্য হিসেবেও বিবেচিত হবে। তো তার মানে আমাদের যেটা এসএলটি ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশন যেন কোনোভাবেই কোনো কেউ অসৎ উদ্দেশ্যে এটাকে মূল্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, তার ব্যবস্থা কিন্তু পিপিআর 2025-এর তফসিল 18-তে সেকশন 7-এ রাখা হয়েছে, বলা হয়েছে। কিন্তু এখানে কত পার্সেন্ট লেস করবে বা কত কি করবে সে বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল না। তো ফলে বিধায় কিছু কিছু দরপত্র দাতা এরকম অবাস্তব বা অস্বাভাবিক দর করতেছেন। এখন আমরা দেখব এই যে অস্বাভাবিক লেস, অনেক সময় দেখা যায় যে 40-50% লেস প্রদান করা হয়ে থাকে। এটা আসলে কেন দেয়, এটা দিলে আসলে সত্যিই কাজ হয় কিনা সে বিষয়টা যদি আমরা একটু দেখি, তাহলে প্রথম দেখেন আমরা এখানে অফিসিয়াল কস্ট এস্টিমেট ধরে নিলাম, এরপরে হচ্ছে আমরা এখানে একটা এনপিপিআই আমাদের যেটা নোন সেটা ধরে নিলাম এবং অনেক ঠিকাদারের এখানে এভাবে রেট কোড করেছেন সেটা আমরা ধরলাম। তো এখন এখানে সর্বোচ্চ লেস হচ্ছে ঠিকাদার সি 15%, যিনি সর্বোচ্চ লেস করেছেন। তো এখন আমরা যদি এর ফলাফলটা দেখি তাহলে ঠিকাদার সি কিন্তু এসএলটি হবে এবং নন রেসপন্সিভ হবে। তো এই ক্ষেত্রে উনি বাদ যাবেন। এবার যদি এই ঠিকাদার সি যদি অপর একটা ট্রেড লাইসেন্স, আমি মনে করলাম সে ট্রেড লাইসেন্স হলো 10 নাম্বার, 10 নাম্বার ট্রেড লাইসেন্সে ইনি যদি 40% লেস করেন, 40% যদি লেস দিয়ে থাকেন, তাহলে এবার দেখেন ঠিকাদার সি কিন্তু হবে হচ্ছে 1 নাম্বার ফার্স্ট লিস্ট। তো যেভাবেই এসএলটি ক্যালকুলেশন করেন, যতভাবে এবার অংশগ্রহণ করেন, তাহলে কিন্তু এই ঠিকাদার সি সবসময় এখন কাজ পাবে। আলটিমেট এইটা কাজ পাওয়ার মেন যেটা বৈশিষ্ট্য, মানে মেন যেটা ভূমিকা, সেটা কিন্তু এই 40%-এর। তো এখন এই এসএলটি প্রক্রিয়াতে যেন কোনো দরপত্রদাতা এরকম কোনো অসৎ উদ্দেশ্য স্থাপনের জন্য যেন অধিক লেস প্রদান করতে না পারে, সে বিষয়টাকেই এই পরিপত্র বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এর 4 মে 2026 খ্রিস্টাব্দের পরিপত্রে এখানে চক্রান্তমূলক কর্ম হিসেবে গণ্য করা হচ্ছে। এবং এই যে দরপত্র মূল্যায়নকে যেন কেউ প্রভাবিত করার বিষয়ে পিপিআর 2025-এর বিধি 42, উপবিধি 2 এবং 3-এ বর্ণনা করা হয়েছে যে কোনো দরপত্রদাতা দরপত্র মূল্যায়নকে প্রভাবিত করার কোনো রকম চেষ্টা করিবেন না। আর যদি কোনো দরপত্রদাতা এই দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেন, তাহলে তার দরপত্র আর নন রেসপন্সিভ করা হবে এবং আইনের ধারা যেটা পিপিএ 2026 বা আগে ছিল পিপিএ 2006, এর ধারা 64-5 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো আসলে কোনো টেন্ডারে অসৎ উদ্দেশ্য সাফল্যের জন্য এই যে অস্বাভাবিক লেস প্রদান, এই বিষয়টা আসলেই চক্রান্তমূলক কর্মের শামিল এবং এটা হচ্ছে শাস্তি প্রদান করার প্রয়োজনীয় বিষয় এখানে রয়েছে।
তো আরেকটা বিষয় যেটা আমরা দেখি যে যদি কেউ এরকম অস্বাভাবিক দর দাখিল করে, যেমন আমরা 4 নাম্বার সেকশনটা যদি একটু দেখি, যে উপযুক্ত পরিস্থিতিতে সরকারি দরপত্রের কোনো দরপত্র মূল্য দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় অপেক্ষা অত্যধিক নিম্ন দরে দাখিল হওয়ার ক্ষেত্রে যদি দরপত্র মূল্যায়ন কমিটির নিকট উক্ত দরপত্র সমূহ অবাস্তব এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রদত্ত মর্মে প্রতীয়মান হয়, সেক্ষেত্রে পিপিআর 2025 এর বিধি 42(2) উল্লেখিত নির্দেশনার আলোকে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রচেষ্টা হিসেবে গণ্য করা সমীচীন। এরূপ কাজকে পিপিআর 2025 এর বিধি 149 উপবিধি 2 দফা গ অনুযায়ী চক্রান্তমূলক কর্ম হিসেবে বিবেচনাপূর্বক দরপত্রদাতাদের বিষয়ে আবশ্যিকভাবে বিধি 49 এর সংশ্লিষ্ট উপবিধি সমূহ প্রতিপালনপূর্বক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়। তো এখন এখানে আসলে যে বিষয়টা বলা হচ্ছে যে যদি অনেক সময় দেখা যায় যে একাধিক ট্রেড লাইসেন্স দিয়ে একই ব্যক্তি অংশগ্রহণ করেন, তো এসএলটিকে প্রভাবিত করার জন্য এরকম অধিক পরিমাণ লেস প্রদান করা হয়। তো এই যে এই বিষয়টাকে পিপিআর 2025-এর বিধি 149 অনুযায়ী সেটাকে চক্রান্তমূলক কর্ম হিসেবে গণ্য করা হচ্ছে। তো এখন যদি কেউ চক্রান্তমূলক কর্ম হিসেবে গণ্য করেন, তাহলে হচ্ছে এই বিষয়গুলা এখানে ঘটে। যেটা চক্রান্তমূলক কর্ম আমরা কখন বলবো, কাকে চক্রান্তমূলক বলবো, তাহলে এখানে দেখা যাচ্ছে যে পিপিআর 2025-এর 49(2) এর গ অনুযায়ী চক্রান্তমূলক কর্ম অর্থ ক্রয়কারীর জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে অথবা তাহার কোনো কর্মচারীর সংশ্লিষ্টতায় প্রকৃত বা অবাধ প্রতিযোগিতার সুযোগ হইতে বঞ্চিত করিয়া দরপত্র বা প্রস্তাব দাখিলের সংখ্যা ইচ্ছামতো হ্রাস করা বা উহার মূল্য প্রতিযোগিতামূলক নহে এমন পর্যায়ে রাখিবার উদ্দেশ্যে 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো চক্রান্ত বা যোগসাজশমূলক কর্ম বোঝাইবে। তো এই যে একই ব্যক্তি একাধিক ট্রেড লাইসেন্স দিয়ে একটাতে অধিক পরিমাণ অস্বাভাবিকভাবে লেস দেওয়ার বিষয়টাকেও চক্রান্তমূলক কর্ম হিসেবে গণ্য করা হচ্ছে। তো যখন এই চক্রান্তমূলক কর্ম হিসেবে গণ্য হবে, তখন আসলে প্রথমে যে বিষয়টা করা হয় সেটা হচ্ছে যে যদি কোনো দুর্নীতি, প্রতারণা, চক্রান্ত, জবরদস্তি বা প্রতিবন্ধকতামূলক কর্মে কোনো ব্যক্তি জড়িত হয়, তাহলে উক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট কোনো ক্রয় কার্যক্রমে অংশগ্রহণ করা হইতে বিরত রাখিবার পাশাপাশি ক্রয়কারী উক্ত কর্মকাণ্ডে জড়িত হওয়া বা থাকার বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ প্রদান করিবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এরকম চক্রান্তমূলক কর্মে জড়িত থাকেন, তাহলে তাকে এই ক্রয় কার্যে অংশগ্রহণ করিতে দেওয়া হবে না এবং সাথে সাথে তাকে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে। এবং এই লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য তাকে যথোপযুক্ত সময় প্রদান করতে হবে। তো এই সময়ের মধ্যে তিনি এই ব্যাখ্যা প্রদান করবেন। আচ্ছা, এখন আবার এখানে উপবিধি 6 বলা আছে যে উপবিধি 3 ও উপবিধি 4 এর অধীন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কোনো ব্যক্তি ঠিকাদার, সরবরাহকারী, সেবা প্রদানকারী বা পরামর্শকের বিরুদ্ধে ক্রয় কার্যক্রমে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার প্রক্রিয়াকালে উক্তরূপ কার্যক্রম গ্রহণ করিবা মাত্রই তাহার উপর সংশ্লিষ্ট ক্রয়কারী সংস্থায় ক্রয় কার্যে অংশগ্রহণের সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করিতে পারিবে। অর্থাৎ প্রথমে সাসপেনশন করিবেন, তারপরে 42 দিনের মধ্যে আবশ্যিকভাবে ডিবারমেন্টের নিষ্পত্তি করিতে হইবে, অন্যথায় সাময়িক নিষেধাজ্ঞা অকার্যকর হিসেবে গণ্য হবে 42 দিন পরে। তো যদি আপনারা হচ্ছে এরকম কেউ যদি কোনো ঠিকাদার হচ্ছে অসৎ উদ্দেশ্যের জন্য এরকম মানে অস্বাভাবিক লেস প্রদান করেন, তাহলে এই বিষয়টাকেও দুইটা বিষয় আপনার হতে পারে। একটা হলো আপনার আর পেশাগত অসদাচরণের জন্য টেন্ডার সিকিউরিটি ফরফিট করা হতে পারে, এবং আপনার ট্রেড লাইসেন্স প্রথমে সাসপেনশন করবে 42 দিনের জন্য, এবং এই 42 দিনের মধ্যে যদি নিষ্পত্তি না হয় সেটাকে ডিবারমেন্ট করবে। তো কাজেই অস্বাভাবিক লেস প্রদান করা থেকে সকলেই বিরত থাকি। অনেক সময় দেখা যায় যে 40-50% লেস প্রদান করা হয়ে থাকে। এটা আসলে কেন দেয়, এটা দিলে আসলে সত্যিই কাজ হয় কিনা সে বিষয়টা যদি আমরা একটু দেখি, তাহলে প্রথম দেখেন আমরা এখানে অফিসিয়াল কস্ট এস্টিমেট ধরে নিলাম, এরপরে হচ্ছে আমরা এখানে একটা এনপিপিআই আমাদের যেটা নোন সেটা ধরে নিলাম, এবং অনেক ঠিকাদারের এখানে এভাবে রেট কোড করেছেন সেটা আমরা ধরলাম। তো এখন এখানে সর্বোচ্চ লেস হচ্ছে ঠিকাদার সি 15%, যিনি সর্বোচ্চ লেস করেছেন।
তো এখন আমরা যদি এর ফলাফলটা দেখি তাহলে ঠিকাদার সি কিন্তু এসএলটি হবে এবং নন রেসপন্সিভ হবে। তো এই ক্ষেত্রে উনি বাদ যাবেন। এবার যদি এই ঠিকাদার সি যদি আরেকটা অপর একটা ট্রেড লাইসেন্স, আমি মনে করলাম সে ট্রেড লাইসেন্স হলো 10 নাম্বার, 10 নাম্বার ট্রেড লাইসেন্সে ইনি যদি 40% লেস করেন, 40% যদি লেস দিয়ে থাকেন, তাহলে এবার দেখেন ঠিকাদার সি কিন্তু হবে হচ্ছে 1 নাম্বার ফার্স্ট লিস্ট। তো যেভাবে এসএলটি ক্যালকুলেশন করেন, যতভাবে এবার অংশগ্রহণ করেন, তাহলে কিন্তু এই ঠিকাদার সি সবসময় এখন কাজ পাবে। আলটিমেট এইটা কাজ পাওয়ার মেন যেটা বৈশিষ্ট্য, মানে মেন যেটা ভূমিকা, সেটা কিন্তু এই 40%-এর। তো ফলে একটা এইরকম অস্বাভাবিক লেজ যদি কোনো ঠিকাদার প্রদান করেন, এবং এইটা কিন্তু আপনার মূল্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করার একটা প্রসেস আর কি। তো এই বিষয়টাই এই আমাদের এই পরিপত্রে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এর 4 মে 2026-এর যে পরিপত্র, এই বিষয়টাই বলা হয়েছে যে এইরকম কোনো ট্রেড লাইসেন্সকে কাজ পাওয়ার জন্য যেন অপর একটা দ্বারা বা অপর এক বা একাধিক বা অনেকের যোগসাজশমূলক দ্বারা যদি এইরকম কোনো কর্মকাণ্ড করা না হয়। তো যদি এরকম কোনো কর্মকাণ্ড করা হয়, তাহলে যিনি এই অস্বাভাবিক লেসটা প্রদান করবেন, তিনাকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে পিপিআর 2025-এর বিধি 49 অনুযায়ী। তো কাজেই আমরা টেন্ডার সাবমিশনের সময় সব সময় বিষয়টাকে খেয়াল রাখবো এবং কখনোই অস্বাভাবিক বা যোগসাজশমূলক, দুর্নীতিমূলক, চক্রান্তমূলক বা হচ্ছে এমন কোনো রকমের আমরা এই বিষয়গুলোর মধ্যে জড়িত হব না। আমরা খুব স্বচ্ছ থেকে কাজ করার চেষ্টা করব, যেন আমরা টেন্ডার পাই। আমরা পিপিআর 2025-এর যেটা মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং প্রতিযোগিতাকে বৃদ্ধি করা। তো আমরা এই বিষয়টাকে সামনে রেখেই আমরাও দরপত্র প্রক্রিয়াতে অংশগ্রহণ করব। আশা করি সবার জন্য ভালো হবে। তো দরপত্র সাবমিশনের আগে অবশ্যই আপনাকে এসএলটি অ্যানালাইসিস করে নিতে হবে। এসএলটি অ্যানালাইসিসের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে আসলে যথাযথভাবে কত লেস করতে হবে। কারণ 40% আন্দাজেও অনেক সময় হয়ে যেতে পারে বা অনেকেই এরকম করতে পারেন। তো এই বিষয়টা না করে আমরা এসএলটি অ্যানালাইসিস করব টেন্ডার সাবমিশনের পূর্বে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মানে নিয়মের মধ্যে থেকে কতটুকু লেস দিলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনাকে বৃদ্ধি করে। তো এভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো করে থাকি, অ্যানালাইসিস করে তাহলে তারপরে আমরা হচ্ছে টেন্ডার সাবমিশনের দিকে যাই। তাহলে কি হয়, আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তো আপনারা যদি এসএলটি অ্যানালাইসিস শিখতে চান, তাহলে স্ক্রিনের প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুন। আবার এসএলটি অ্যানালাইসিস সহ যদি ইজিপি এবং টেন্ডারিংয়ের বিস্তারিত কোর্স করতে চান, A to Z বেসিক থেকে অ্যাডভান্স শিখতে চান, তাহলেও স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুন। এবং যদি এসএলটি অ্যানালাইসিসের মাধ্যমে পিপিআর 2025-এর আলোকে যথাযথভাবে টেন্ডার সাবমিশন করাতে চান, তাহলেও স্ক্রিনের প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুন। সর্বোচ্চ শিখতে পারবেন এবং সবচেয়ে ভালোভাবে দরপত্রে অংশগ্রহণ করতে পারবেন নির্ভুলভাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা বা কনফিউশন থাকে, তাহলে নিচে প্রদত্ত নাম্বারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন। ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।